This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 10:30 মানে নিউজ টপ 9। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 100 দিনের কাজ সহ পশ্চিমবঙ্গের বকেয়া মিটিয়ে দেওয়ার সুপারিশ। আদালতে বিচারাধীন অর্থবর্ষ ছাড়া বাকি টাকা অবিলম্বে দেওয়ার হোক সুপারিশ করল সংসদের গ্রামোন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। নিঃসন্দেহে বড় খবর। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দুটো প্রশ্ন। এক, কি সুপারিশ করা হয়েছে আরেকটু ডিটেল জানতে চাইবো। দুই, দেখো এই ইস্যুটাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরে একটা তরজা চলছে। আজকে এই সুপারিশ কার পালে হাওয়াটা দিল? দেখো, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথম দেব। অবশ্যই এটা তৃণমূলের পালে হাওয়া, এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটির বৈঠকে এর আগে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ রয়েছেন সদস্য হিসেবে, তারা একেবারে তথ্য ভিত্তিক বিষয়টি তুলে ধরেন এবং কমিটিকে কনভিন্স করানোর চেষ্টা করেন যে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, এবং তারই প্রতিফলন সম্পূর্ণভাবে এই কমিটির সুপারিশ বা রিপোর্টে দেখা যায়। রিপোর্টে যে প্রস্তাব দেওয়া হয়েছে বা যে সুপারিশ দেওয়া হয়েছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের 2022-23 অর্থবর্ষ থেকে যে প্রস্তাবিত বরাদ্দ, সেই বরাদ্দের টাকা দেওয়া হচ্ছে না। এর ফলে একটা ব্যাপক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। সরাসরিভাবে যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে কারণ যেহেতু কাজ নেই, এবং সামগ্রিক গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রভাব পড়ছে। অবিলম্বে এই টাকা যাতে পশ্চিমবঙ্গকে দেওয়া হয় সেই সুপারিশ করা হয়, এবং যে অর্থবর্ষে বিতর্ক রয়েছে এবং যে বিষয়টি বিচারাধীন রয়েছে সেই সময় বাদে বাকি টাকা অবিলম্বে যাতে মিটিয়ে দেওয়া হয় সেই সুপারিশ করা হয়েছে। কিন্তু আরেকটি বিষয় ক্ষেত্রে উল্লেখ করতে হবে যে স্ট্যান্ডিং কমিটির সুপারিশ কিন্তু কোনোভাবেই মন্ত্রক মানতে বাধ্য নয়। ফলত এবার রাজনীতির জল কোন দিকে গড়ায় আমাদের সেদিকে নজর থাকবে। অবশ্যই এটা তৃণমূলের পালে হাওয়া, তৃণমূলের জন্য বেশ কিছুটা হাতে যে অস্ত্র এলো সে কথা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে রাজ্যে ফের আক্রান্ত উর্দি। বাঁকুড়া সোনামুখীতে ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর, আহত 3 জন পুলিশ কর্মী, গ্রেপ্তার 7 হামলাকারী। মঙ্গলবার পুলিশ ক্যাম্পে হামলা চালায় কাপালিমানা গ্রামের প্রায় 50 থেকে 60 জন বাসিন্দা। বালি পাচার আটকানোয় হামলা বলে পুলিশের এই দাবি। দীর্ঘদিন ধরে ওই গ্রামের বেশ কিছু বাসিন্দা দামোদরের চর থেকে বালি পাচার করত বলে অভিযোগ। পুলিশ অভিযান চালিয়ে সেসব বন্ধ করে। এর জেরেই হামলা বলে অভিযোগ। আক্রান্ত 3 জন পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু হঠাৎ কেন হামলা, খতিয়ে দেখছে পুলিশ। কাপালিমানা গ্রাম থেকে প্রায় 50 থেকে 60 জন মতো লোক এসছিল। আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। বিগত 1-2 মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালি বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম। তাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। এদিকে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার জাতীয় তকমা হারালো এই শিক্ষা প্রতিষ্ঠান। বড় খবর নিঃসন্দেহে। দেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে তার প্রাথমিক তালিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল, কিন্তু চূড়ান্ত তালিকা থেকে নাম কাটা যায় কেন? রাজ্যসভায় এই প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, রাজ্য সরকারের উদাসীনতার জেরেই ইনস্টিটিউট অফ এমিনেন্স বা উৎকর্ষ কেন্দ্রে তকমা পায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুকান্ত জানান, উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৩,২৯৯ কোটি টাকা বাজেটে প্রস্তাবিত হয়েছিল, কিন্তু তা সংশোধন করে বাজেট ৬০৬ কোটিতে নামিয়ে দেয় রাজ্য সরকার। এই বাজেটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলেই বাদ গেছে যাদবপুরের নাম। নবান্ন বা শিক্ষা দপ্তরের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেওয়া হয়নি। রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন, সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর
রাজ্য সরকার নয়, এদের কোনো আগ্রহই নেই। তারা বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে। টিভি9 বাংলার খবরের জের, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ক্যাম্পাসে ফেরাতে উদ্যোগ অধ্যাপকদের। উপাচার্যের বাংলোয় গিয়ে তাকে ক্যাম্পাসে ফেরার অনুরোধ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিল। পড়ুয়াদের স্বার্থে পরীক্ষার দিন ক্যাম্পাসে যেতে রাজি উপাচার্য। তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লাগাতার আন্দোলনে 2 মাস পিছিয়ে গেছে একাডেমিক ক্যালেন্ডার। এবার আন্দোলন হলে, আটকানো হলে ছেড়ে কথা বলা হবে না, কড়া বার্তা উপাচার্যের। তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির হাতে হেনস্থা হওয়ার আশঙ্কায় ক্যাম্পাসমুখী হচ্ছিলেন না উপাচার্য। এই আশঙ্কায় নিজের বাংলো থেকে অনলাইনে কাজ সামলাচ্ছিলেন তিনি। টিভি9 বাংলায় এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই উপাচার্যকে ক্যাম্পাসে ফেরাতে উদ্যোগী টিচার্স কাউন্সিল। অন্যদিকে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির দাবি, সাসপেনশন প্রত্যাহারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। বিদ্বেষ থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের জায়গায় কিন্তু আমরা এক, এবং এই জায়গাটি যদি কেউ বিঘ্নিত করবার চেষ্টা করেন, আমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। এই আশঙ্কা ভয় কাটিয়ে এবার না, সে আশঙ্কা ভয় আমার ওইরকম ব্যাপার নেই। বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপক, এবং সেখান থেকে তো আমি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছি, দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি, বিশ্ববিদ্যালয়টা ভালোবেসে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী, আমি বাড়ি থেকে আসি। ফলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতে কোনো ধরনের কোনো রকম অসুবিধা না হয়, আমাকে দেখতে হবে। হেনস্থা যারা করেন, যারা হেনস্থা করে থাকেন, তাদেরকে নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে 9000 ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে চিন্তিত, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সামনে পরীক্ষা আছে, পরীক্ষাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য উপাচার্যের সেখানে থাকা দরকার। এই আন্দোলনে আমাদের অধিকার, এই অন্যায়ের প্রতিবাদ করার, সাসপেনশন প্রত্যাহার না পর্যন্ত আন্দোলন, তীব্র আন্দোলন চলবে। যদি বিজেপি মূলক কোনো টিচার্স কাউন্সিল এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে থাকে, তাই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। আমরা ছাত্রদের সাথে ছিলাম, আছি ও থাকবো, প্রশাসনিক কাজেও থাকবো, কিন্তু আন্দোলন আমাদের হবেই। তৃণমূলের সেই শিক্ষাবন্ধু সংগঠনের ওই নেতা এত স্পর্ধা, এত সাহস কি করে পায় যে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেবে না, তার উপরে আর হ্যারাসমেন্ট করবে তাকে? এর পেছনে কার কার হাত রয়েছে তৃণমূলের, সেটা পরিষ্কার। তৃণমূলের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে যে কাকে কতখানি কে সমর্থন কি করবেন। টিভি9 বাংলার খবরের জেরে উপাচার্যকে বুঝিয়ে ক্যাম্পাসে আনার চেষ্টা করলেন অধ্যাপকেরা। অধ্যাপকদের অনুরোধে ভিসি তিনি ক্যাম্পাসে আসতে রাজিও হলেন, কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন, এবারে যদি কোনো রকম আন্দোলন হয় আর তার জেরে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম রেয়াত করা হবে না। যদিও তৃণমূলের শিক্ষাবন্ধু সংগঠন তারা কিন্তু জানাচ্ছেন তাদের এই সাসপেনশনের বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে। এখন আগামীতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এলে নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় কিনা বা তাতে কোনো পদক্ষেপ হয় কিনা, সেদিকেই কিন্তু নজর রাখছেন সকলে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, টিভি9 বাংলা। এদিকে বিধানসভায় ধর্মযুদ্ধ, বিজেপি বনাম তৃণমূলের তুঙ্গে তরজা। অন্যদিকে জেলায় জেলায় গৃহযুদ্ধ, শাসক দলের 2 গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়ে পড়ছে। রাজারহাট থেকে আরামবাগ, সব জায়গাতেই প্রায় একই ছবি। ফের শাসক কোন্দল। রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা জব্বার মোল্লার লোকজনের বিরুদ্ধে। বন্দুকের বাট দিয়ে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত আকরামুল আলী মোল্লার অভিযোগ, চাঁদপুর অঞ্চলে পুকুর ভরাট সহ একাধিক অসামাজিক কাজের বিরোধিতা করায় এই হামলা বলে দাবি উপপ্রধানের। এদিকে অঞ্চল সভাপতি জব্বার মোল্লার অভিযোগ, তার কয়েকজন অনুগামীর ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে কুরুচিকর মন্তব্য করে উপপ্রধানের লোকজন। তাদের সঙ্গেই বচসা এবং হাতাহাতি হয়েছে। কুরুচিকর মন্তব্য করার অভিযোগে উপপ্রধানের ভাই রেজাউল করিম সহ 2 জনকে আটক করেছে পুলিশ। জব্বারের নেতৃত্বে এসে আমাকে বলছে, তুই চাঁদপুরে তুই এত বড় হুনো হয়ে গেছিস, মাটির গাড়ি বন্ধ করে দিয়েছিস বলে আমাকে মানে আচমকা বসেছিলাম চেয়ারে, এলে পেটুরি মারা শুরু করেছে। একটা চার দোকানে ও বসেছিল, এবার ওরা ওখানে গিয়ে জিজ্ঞেস করলে তুই এরকম লিখলি কেন, বলে লিখিস ঠিক করেছিস। এই নিয়ে আর কি ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়, হতে হতে এবার মধু মোটামুটি এদের উপরে হাত চালায়, এরা মোটামুটি হাত চালায়।
হুগলির খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাইকেল চুরি সহ মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের। থানায় অভিযোগ দায়ের। একজন অভিযুক্ত গ্রেফতার হতেই পঞ্চায়েত প্রধান সুলেখা বক্সি পলাতক। খানাকুলের রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মইখণ্ড এলাকায় একটি সম্পত্তির দখলদারি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ জাফর হোসেনের অভিযোগ, আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বিতর্কিত সম্পত্তিতে অবৈধ নির্মাণ চালাচ্ছিল অভিযুক্তরা। আর এ কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছিলেন রামমোহন 2 পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সুলেখা বক্সি। কাছারি হয়ে যাওয়ার পরেও প্রধান ম্যাডাম তিনি 2 নম্বরইভাবে পারমিশনটা দিলেন। ঘর করার আগে পারমিশন দেওয়া হয় না ঘর করার পরে পারমিশন দেওয়া হয়, এটা আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাইব। জনগণ পরিষেবা পাচ্ছে না, প্রধান আসছে না, তো আমরা বলবো মানুষকে যে সামনে 2026 যে ইলেকশন আসছে ভেবে দেখতে, একটা ভোটও নাই চোরগুলোকে দেওয়া হয়। রাজ্য সরকারের রাস্তা নির্মাণের কাজ বন্ধ করলেন খোদ তৃণমূল নেত্রী। রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগে মালদার মানিকচকের তৃণমূল বনাম তৃণমূল শিলান্যাসে হাজির থেকেও কর্মী সমর্থকদের নিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করেন তৃণমূলেরই জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডল। কাজ বন্ধ করো, কাজ চালাতে হবে না, আপনারা দিয়ে রেস্ট করুন। কাজ জিএসবি ভালো হচ্ছে না, যখন ওইদিকে দেখে আসলাম কোনো জিএসবি নাই, শুধু বালি দিয়ে ঢাকা আছে। মানিকচকের ভূতনি থানার শঙ্করটোলা এলাকায় 2 কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2.5 কোটি টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকেই নিম্নমানের কাজ হচ্ছে। কোনো ভালো কাজ হচ্ছে না, শিডিউল চেয়েছি, হুমকি মারছে, এটা তৃণমূলের হচ্ছে, আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেব বলছে। কারা বলছে এটা? ঠিকাদার। কি বলছে? যে এটা টিএমসির কাজ হচ্ছে, আমরা প্রশাসন দিয়ে কাজ আমরা উঠাবো। দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না, সরকারি নির্দেশ মেনেই কাজটা হবে, যেরকম এলাকাবাসী বন্ধ করলো। রঞ্জিত, তন্ময় ও শুভদাসের রিপোর্ট, TV9 বাংলা। একটি সড়ক দুর্ঘটনা চালক, পণ্য সামগ্রী এবং অনেক জীবনকে প্রভাবিত করে। আজকাল ট্রাকে আরও বেশি আধুনিক বৈশিষ্ট্যের ব্যবহার কিভাবে নিরাপদ ভ্রমণের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে, দেখুন প্রতিবেদনে। দেশের অর্থনীতির প্রাণ এই ট্রাক, এবং অর্থনীতি চাঙ্গা করতে ট্রাকের দায়িত্ব পালন করছেন ট্রাক চালকরা। নীতি আয়োগের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ আমাদের দেশে প্রায় 70% পণ্য ট্রাকের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত হয়। কিন্তু একই সঙ্গে সড়ক দুর্ঘটনার কথা বলতে গেলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, 2021 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার নেপথ্যে প্রায় 37.3% বাণিজ্যিক যানবাহন রয়েছে। দেশে একটি ট্রাক দুর্ঘটনা শুধু চালক ও পণ্য পরিবহনকেই প্রভাবিত করে না, বরং সেই মুহূর্তে পথ চলতি মানুষের জীবনকেও প্রভাবিত করে। তবে এই প্রভাব কম করা সম্ভব ট্রাক চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে, স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করে এবং টেকনোলজি সম্পর্কে অবগত করিয়ে। এর দরুন পথ দুর্ঘটনাও কম করা সম্ভব হবে। আজ ট্রাকে ADAS অর্থাৎ অটোনোমাস ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেমের মতো বহু অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে। চালকের বিক্ষিপ্ততা আটকাতে এটি যথেষ্ট সাহায্য করে। এছাড়া ড্রাইভার মনিটরিং সিস্টেম, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, টেলিম্যাটিক সলিউশন, ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশনস, ইঞ্জিন, ব্রেকস এবং রাডার বেসড কলিশন সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলো যাত্রাপথে সুরক্ষার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বর্তমান সময়ে যদি দেশের রাস্তাঘাট দুর্ঘটনামুক্ত করতে হয়, তাহলে ট্রাকগুলিতে এই অত্যাধুনিক ফিচার ব্যবহারে জোর দিতে হবে। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।